6 বছর পর। খবরদার, আমার কাছে আসবে না বলে দিলাম। আমি কিন্তু চিৎকার করব। 2 কদম পেছাতে পেছাতে ভয়ে ভয়ে কোনো রকমের কথাগুলো বলল ভীত সন্ত্রস্ত মেয়েটি। তার গলা শুকিয়ে প্রায় কাঠ হয়ে গেছে। অপরদিকে সামনে থাকা কালো লম্বা হুডি ও কালো ডেনিম জিন্স পরিহিত লম্বা চওড়া ও বলিষ্ঠ দেহে সুদর্শন যুবকটি ঘাড় সামান্য কাত করে মুখে ডেভিল স্মাইল নিয়ে এক কদম করে মেয়েটির দিকে সামনে আগাচ্ছে। তরুণী মেয়েটি যতটা পেছাচ্ছে পুরুষটি ঠিক ততটাই মেপে মেপে তার কাছে এগোচ্ছে। হঠাৎ মেয়েটির খুব কাছ ঘেঁষে দাঁড়ালো যুবকটি। ভয়ে উত্তেজনায় মেয়েটি চোখ মুখ খিচে বন্ধ করে নিল। যুবকটির উত্তপ্ত নিঃশ্বাস প্রশ্বাস তার নাকে মুখে আছড়ে পড়ছে। মেয়েটির ভয়ার্ত চেহারা দেখে যুবকটা বাঁকা হাসল। এরপর দেয়ালের 2 পাশে নিজের 2 হাত রেখে মেয়েটিকে বাহুবন্দি করে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে হাসকি স্বরে বলতে লাগলো, Why are you so afraid of my erection? I'm your crazy lover. I love you so hard, baby. খুব ভোরে তৃতীয়বারের মতো এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখে ঘুম থেকে ধরফরিয়ে উঠে বসলো তানভি। স্বপ্নে দেখা মেয়েটি যে সেটা বুঝতে তার দেরি হলো না। তবে যুবকটিকে সে চিনতে পারেনি, কারণ তার মুখ অন্ধকার আবরণে ঢাকা ছিল। প্রচণ্ড জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তানভি। সারা শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেছে। পাশে তার বোন তাশা নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। সেদিকে এক পলক তাকিয়ে বেডসাইড টেবিল থেকে 1 গ্লাস পানি ঢকঢক করে পান করল সে। এরপর কিছু দোয়া দুরুদ পড়ে বুকে ফু দিয়ে কিছুক্ষণ বসে রইল। ফজরের আজান কানে আসতেই ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজ আদায় করে নিল সে। তারপর নিজের মনকে বুঝ দিল ওইটা কেবল তার একটা দুঃস্বপ্ন ছিল, আর স্বপ্ন কখনো সত্যি হয় না। এমন অপ্রত্যাশিত কিছুই তার জীবনে ঘটবে না। তানভি, বোন আমার, এবার উঠে পড়ো প্লিজ। কাঁধ অবধি থাকা কমফোর্টারটা সম্পূর্ণ মাথায় মুড়িয়ে নিল তানভি। আরাদিয়া নামক 25 বছর বয়সী যুবতী। তার বোন তাশা এলিগিয়া বিরক্ত হয়ে তার কমফোর্টার টেনে নিয়ে আসলো। তানভি বিরক্ত মুখে উঠে বসে বলল, এটা কি করলি তাশা? আমাকে ভালোভাবে ঘুমোতে দে বলছি। তাশা কোমরে হাত গুজে কর্কশ স্বরে বলল, অনেক হয়েছে তোর ঘুমানো। ঘড়িতে সময় দেখেছিস কয়টা বাজে? আজকে না তোর চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার কথা? তানভি এবার ভালো মতো উঠে বসলো। পাশের টেবিল থেকে চশমা পরে নিয়ে চিন্তিত কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো, আসলেই তো আমি একদম ভুলে গিয়েছিলাম। তারপর দেয়াল ঘড়ির দিকে তাকাতেই তার মাথায় হাত পড়ে গেল। বিভ্রান্ত কণ্ঠে তাশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সকাল 8টা বেজে গেছে আর তুই আমায় এখন ডাকছিস? একদম আমার দোষ দিবি না বলে দিলাম। আমি সকাল 7টা থেকে তোকে ডেকে যাচ্ছি, কিন্তু তুই তো গরুর মতো এতক্ষণ যাবৎ ঘুমাচ্ছিলি। তোর জন্য আমার আর্ট এক্সিবিশনে লেট হয়ে যাচ্ছে। ঝটপট রেডি হয়ে নে। তানভি তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে গেল। সে চলে যেতেই তাশা দীর্ঘশ্বাস ফেলে নিজেও রেডি হতে চলে গেল। ইতালির মিলান শহরের একটি ডুপ্লেক্স বাড়িতে বাবা, মা, বোন, আঙ্কেল এবং তার 2 ছেলের সাথে একসাথে থাকে তানভি আরাদিয়া, তার যমজ বোন তাশা এলিগিয়া। তানভীর কাছে অতীত শুধুমাত্র একটা সাদা পৃষ্ঠার মতো, কারণ অতীতের কোনো কিছুই তার মনে নেই। তার স্মৃতিতে শুধু আজ থেকে 6 বছর আগে থেকে এখন পর্যন্ত বর্তমানটুকুই মনে রয়েছে। তার সাথে থাকা মানুষগুলো তাকে যা বলেছে সেটাই অকপটে বিশ্বাস করেছে সে। বাবার পঙ্গুত্ব, মায়ের মানসিক অসুস্থতা, বোনের বিষণ্ণতা তাকে মাঝে মাঝে ভাবালেও সেসব খুব একটা পাত্তা দেয় না সে। অপরদিকে তাদের আঙ্কেল আজহারুল মাজহার এবং তার 2 ছেলে সায়ান এবং রায়ান শুরু থেকেই বেশ হাসি খুশি। তাদেরকে নিজের পরিবার ভেবে একটা নিশ্চিন্ত জীবন পাড়ি দিচ্ছে তানভি। কখনো নিজের অতীতের ব্যাপারে জানার চেষ্টাও করেনি। আজ মিলানের একটি নামি দামি কোম্পানিতে
চাকরির ইন্টারভিউ দিতে যাবে তানভি। তার পরনে ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক জিন্স এবং ডার্ক ব্রাউন কালারের একটি ওভারকোট, মাথায় উইন্টার ক্যাপ, কাঁধ অবধি ব্যাংকস হেয়ার কাট করা, ব্রাউন চুলগুলো কার্ল করে রাখা। খাবার টেবিলে এসে মুখে কোনো রকম একটা পাউরুটি ঢুকিয়ে বের হয়ে যেতে নেয় তানভি। তার মা শাহানা বেগম রুষ্ট কণ্ঠে বলে উঠলেন, এটা কেমন আচরণ তানভীর? ভালো মতো খাবার শেষ করে যা বলছি। তানভি ব্যস্ততা দেখিয়ে বলল, এমনিতেই প্রচুর লেট হয়ে গেছে আম্মু, পরে দেরি হয়ে গেলে ইন্টারভিউর টাইমও শেষ হয়ে যাবে। তাশা নিজের স্ট্রেট করা দীঘল কালো চুলগুলো ক্ল্যাচার দিয়ে আটকে দিয়ে পাউরুটি চিবুতে চিবুতে বলল, আমারও তো আর্ট এক্সিবিশন আছে, আমি তোর মতো এমন করে লাফাচ্ছি? তানভি কিছু বলার আগে সায়ান খাওয়া শেষ করে বলে উঠল, আচ্ছা, এত কথা বলার দরকার নেই। আমি বরং তানবিনকে ওর অফিসে পৌঁছে দিচ্ছি। গাড়ি যেতে যেতে ব্রেকফাস্টটাও করিয়ে দেব না হয়। তানভি খুশি হয়ে বলল। গুড আইডিয়া, তাড়াতাড়ি চলো শায়ান ভাইয়া। সায়ান হাসি মুখে তানভিকে নিয়ে বেরিয়ে গেল। ওরা চলে যেতেই তাশা, শাহানা বেগম এবং সাদমান আলম একটা দীর্ঘশ্বাস নিলেন। রায়ান খাবার খেয়ে উঠে যেতে তাশাকে উদ্দেশ্য করে বলল, তোমার খাবার খাওয়া শেষ হলে আমাকে একবার নক করো, আমি তোমাকে এক্সিবিশনে পৌঁছে দেবো। তাশা জোরপূর্বক হেসে সম্মতি জানালো। রায়ান চলে যেতে শাহানা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে আজহারুল মাঝহারকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এই মেয়েটার মুখের হাসি দেখবো বলে আজ ওর পরিচয় সহ আমাদের সবার পরিচয় সম্পূর্ণরূপে মুছে দিয়ে নতুন পরিচয় ধারণ করতে হয়েছে। নিজের পরিবার পরিজন, দেশ ছাড়তে হয়েছে। অতীতে কালো ছায়া থেকে আমার মেয়ে দুটোকে বাঁচাতে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে নতুন অস্তিত্বের ধারণ করতে হয়েছে। সাদমান আলম স্ত্রীর কাঁধে হাত রেখে সান্ত্বনামূলক কণ্ঠে বলে উঠলেন, নাম কইছে পাল্টি ফেলেছি বলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আজও আমি আহাত আলম, তুমি শারমিন বেগম আর আমাদের দুই মেয়ে শ্রেষ্ঠা শুভ্রা জীবিত রয়েছে। শাহানা বেগম কাঁদতে কাঁদতে বলে উঠলেন, বাঁচার মতো কি বেঁচে রয়েছি আমরা? শ্রেতার না হয় অতীতের কোনো কিছুই মনে নেই, কিন্তু তুমি আজ দুই পা হারিয়ে পঙ্গু। আমি আর শুভ্রা মানসিকভাবে বিধ্বস্ত। বড় ভাইজান ভাবি, তাদের সাথে দীর্ঘ 6টা বছর যাবৎ কোনো ধরনের যোগাযোগ নেই আমাদের। এটা কি বেঁচে থাকা বলে? আজহারুল মাঝহার হেসে বলে উঠলেন, ভাবি প্লিজ কান্নাকাটি করবেন না। অতীতকে যত ভুলে থাকতে পারবেন ততই ভালো। ভাগ্যকে মেনে নিতে শিখুন। তোর প্রতি যে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব আমার জানা নেই মাঝহার। তুই যদি সেই রাতে সময় মতো পৌঁছে ভয়ঙ্কর অগ্নিগিরি থেকে আমাদের উদ্ধার না করতি, তাহলে আজ আমরা কেউ জীবিত থাকতাম না। ভাগ্যিস পুরনো বন্ধুত্বের দাবিতে তুই তোর মেয়েদের বিয়েতে আমাকে দাওয়া দিয়েছিলি, আর যাওয়ার আগে কাউকে কিছু না বলেও আমাকে ফোন করে সবটা জানিয়েছিলি। তাই তো তোর আসতে দেরি হয়, আমি সেখানে গিয়ে তোদেরকে বাঁচিয়ে নেই, আর তারপর আমার সাথে জার্মানি নিয়ে আসি। দীর্ঘ 6টা বছর জার্মানিতে কাটানোর পর এখন তোদের সবাইকে নিয়ে ইতালিতে চলে আসলাম। শাহানা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন, ওই অভিশপ্ত বিয়ের কথা মুখে আনবেন না ভাইজান। আমাদের ধ্বংস যুক্তির উপলক্ষ ছিল ওই বিয়ে। সেই কালো অভিশাপ থেকে আমার মেয়ে দুটোকে বাঁচাতে এত বছর ধরে আত্মগোপন করেছিলাম জার্মানিতে। আর এখন ইতালিতে নিজের মাতৃভূমিকে কবে ফিরতে পারবো তাও জানি না। আজহারুল মাঝহার দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবই আল্লাহ ভরসা ভাবি। তাশা খাবার ছেড়ে উঠতে নিবে তখনই তার সামনে রায়ান এসে হাজির। একদম রেডি হয়ে তার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছে। তাশা একটা দীর্ঘশ্বাস নিল। রায়ানের চোখের ভাষা, অনুভূতি সে বুঝতে পারে, কিন্তু তার পক্ষে যে ইহান ছাড়া আর কাউকে কখনো ভালোবাসা সম্ভব নয়। আজও সকলের অগোচরে ইহানের কথা ভেবে ভেবে অবিরত অশ্রুপাত করে তাশা। মনে মনে জিজ্ঞেস করে, ইহান কি এখনো তাকে মনে রেখেছে? তাকে কি এখনো আগের মতোই ভালোবাসে, নাকি তাকে ভুলে অন্য কাউকে ভালোবেসে সংসার পেতেছে? কে জানে। আমাকে মাফ করে দিন স্যার, এমন ভুল আর কখনো হবে না। প্লিজ স্যার, লাস্ট একটা চান্স দিন।
সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় একটা লোক হাতজোড় করে লং ব্ল্যাক হুডি পরিহিত এক শ্বেতকায় দীর্ঘদেহী সুঠাম দেহের অধিকারী ব্যক্তির কাছে হাতজোড় করে প্রাণ ভিক্ষা চাচ্ছে। তার সাথে আরো কয়েকজন ব্যক্তি একই রকম অবস্থায় সামনের যুবকটির কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছে। অথচ সামনের ব্যক্তিটি সম্পূর্ণ নির্বিকারভাবে ঘাড় সামান্য কাত করে হাতে পিস্তল নিয়ে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আরাম করে বসে আছে। রক্তাভ দুই চোখ এবং দাড়িবিহীন তীক্ষ্ণ ধারালো চোয়াল জানান দিচ্ছে তার তীব্র ক্রোধের। তার দুই পাশে কালো স্যুট প্যান্ট পরিহিত আরো দুজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারাচ্ছন্ন রুমটার মাঝ বরাবর একটি টিউব বাল্বের আলোয় স্যাঁতস্যাঁতে রুমটা খানিকটা আলোকিত হয়ে রয়েছে। There is no such thing as a last chance for me. Now go to hell. বলে সাথে সাথেই সামনে থাকা লোকগুলোকে কয়েক রাউন্ড গুলি করে শুট করে দিল চেয়ারে বসে থাকা নির্দয় অথচ সুদর্শন যুবকটি। লোকগুলোর তীব্র আর্তনাদ পুরো রুমের চারপাশে অনেকক্ষণ যাবৎ বাড়ি খেয়ে ধীরে ধীরে একসময় স্থিমিত হয়ে গেল। দুজন লোক তার দেহটাকে টেনে টেনে বাহিরের দিকে নিয়ে চলল। লং ব্ল্যাক হুডি পরিহিত ব্যক্তিটি পিস্তলের সামনের অংশে একবার ধীরে সুস্থে ফু দিল। তারপর একটা ডেভিল স্মাইল হেসে সামনে দাঁড়ানো তার অনুগত কর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে শক্ত কণ্ঠে বলল, সবাই চোখ খুলে দেখে নাও, আমার সাথে বিশ্বাসঘাতকতা করার পরিণাম এটাই। আমাকে ডাবল ক্রস করার চেষ্টা করলে এর থেকেও ভয়াবহ শাস্তি দিব আমি। ডিকশনারিতে সেকেন্ড চান্স কিংবা লাস্ট চান্স বলে কোনো ওয়ার্ড ছিল না, নেই আর হবেও না। This Erich Adriano is a very cruel and dangerous person. Everyone, remember this. বলে এরিস গটগট করে পা চালিয়ে অন্ধকারাচ্ছন্ন ও দম বন্ধকর রুমটা থেকে বেরিয়ে গেল। বাইরে বেরোতেই সম্পূর্ণ ব্ল্যাক থিমের প্রকাণ্ড এক সিঁড়ি এবং তার নিচে ড্রয়িং রুম দেখা গেল। সেখানে রোবোটিক স্টাইলে দুই পাশে সারি সারি ভাবে দাঁড়ানো অসংখ্য কালো পোশাকধারী গার্ড গান হাতে দাঁড়িয়ে রয়েছে। মূলত এটা এরিসের ইটালির মিলান শহরে তার আন্ডারগ্রাউন্ডের নতুন আস্তানা। পৃথিবীর মধ্যে তার জানা অজানা সকল কর্মকাণ্ড ইতালি থেকেই পরিচালিত হয়। সারা ইতালি জুড়ে এরকম অসংখ্য আন্ডারগ্রাউন্ড পেইন্ট হাউস রয়েছে তার। এরিসের বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট ফারহান জুয়েল তার দিকে পানির বোতল নিয়ে এগিয়ে গেল। এরিস এই মুহূর্তে সোফায় বসে রয়েছে। তার ডান হাতটা টিস্যু পেপার দিয়ে বেশ মনোযোগ সহকারে ভালোভাবে মুছতে লাগলো সে। এরিসের দিকে পানির বোতল এগিয়ে দিতেই সেখান থেকে ঢকঢক করে পানি খেলো সে। রাশিয়া থেকে আমাদের কাছে যে ব্ল্যাক ডায়মন্ড আসার কথা ছিল সেটা কি পৌঁছেছে? এরিস শীতল কণ্ঠে ফারহানকে কথাটা জিজ্ঞাসা করলো। অথচ এই কণ্ঠটাকেও ফারহানের কাছে ভুতুড়ে ঠেকলো। একটা মানুষ এতটা হাড়হিম করা শীতল কণ্ঠে কথা কিভাবে বলতে পারে সেটাই বুঝতে পারে না ফারহান। ফারহান শান্ত কণ্ঠে জবাব দিল, জি স্যার, পৌঁছেছে। তাছাড়া ইউরোপের কয়েকটা দেশ থেকেও আমাদের ড্রাগস এবং উইপ্রোস ডেলিভারি দেওয়ার কথা ছিল, সেগুলো খুব দ্রুত পৌঁছে যাবে। এরিস ঘাড় সামান্য কাত করে দোলাতে দোলাতে বলল। গুড। হঠাৎ ফারহানের ফোন বেজে উঠল। ফারহান স্ক্রিনে নাম্বারটা দেখে এরিসের উদ্দেশ্যে দ্রুত কণ্ঠে বলল, স্যার, ক্লারা ম্যাম কল দিয়েছে। আপনাকে কলে পাচ্ছে না বলেই আমার ফোনে কল দিয়েছে। আপনি কি একটু তার সাথে কথা বলবেন? এরিস ফারহানের হাত থেকে ফোনটা নিয়ে সেটা এক ঝটকায় কেটে দিয়ে সোফায় ছুঁড়ে ফেলল। ফারহান অবাক হয়ে তাকিয়ে রইল। এরিসের বাস্তব দুনিয়ায় অসংখ্য মেয়ে ফ্যান রয়েছে, তাদের মধ্যে অনেকেই আবার তার তথাকথিত গার্লফ্রেন্ড। কিন্তু মজার ব্যাপার হলো তাদেরকে 2 দিন ডেট করার পরে এরিস তাদেরকে ছেড়ে দেয়। 2 দিনের মোহ শেষ হয়ে যাওয়ার পর তাদের প্রতি তার আর কোনো ইন্টারেস্ট কাজ করে না। মেয়েগুলোর ইমোশন নিয়ে খেলা করা এবং অতিরিক্ত শৃঙ্খল মেয়েদের ভেঙে গুড়িয়ে দেওয়াই তার মূল উদ্দেশ্য। নারী সংঘ প্রচণ্ডভাবে ঘৃণা করে সে, তবে তার একটা বিশেষত্ব আছে।
এ পর্যন্ত কোনো মেয়ের সাথে ফিজিক্যালি অ্যাটাচড হয়নি সে। জাস্ট লোক দেখানো ভালোবাসা যেটাকে বলে, সেটাই সে প্রতিনিয়ত করে আসছে। আর যাকে তার কাছে ধোঁকাবাজ কিংবা ক্যারেক্টারলেস মনে হয়েছে, তাদেরকে নিজ হাতে খুন করতেও সে দ্বিধা করেনি। তার কাছে প্রেম ভালোবাসা মানে টাইম পাস আর ফালতু জিনিস বলে মনে হয়। আর ওই টাইপ কিছু মেয়েরাও আসে এরিসের ধন সম্পত্তির প্রাচুর্য ও তার দৈহিক সৌন্দর্য দেখে। ফারহান সাহস করে ঢোক গিলে জিজ্ঞাসা করলো, এবারও কি অন্যদের মতো ক্লাবা ম্যামের সাথে ব্রেকআপ করে ফেলবেন স্যার? এরিস একবার কঠিন চোখে ফারহানের দিকে তাকালো। এর অর্থ এরিসকে কোনো কিছু জিজ্ঞাসা করার অধিকার কারো নেই। ফলে ফারহান বেচারা আরো চুপসে গেল। এরিস হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ল, ভয়ঙ্কর সেই হৃদয় কাঁপানো অট্টহাসি। অনেকক্ষণ পর হাসি থামিয়ে এরিস একটা সিগারেট ধরাতে ধরাতে বাঁকা হেসে ডিপ হাস্কি ভয়েসে বলল, There is no such thing as love in the world. Everything is a lie, illusion and deception. I don't believe in this nonsense. ফারহানের মাঝে মাঝে ইচ্ছে হয় এরিসকে জিজ্ঞেস করতে, কেন আপনার প্রেম ভালোবাসার প্রতি এত বিষণ্ণতা আর ঘৃণা স্যার? কিন্তু ফারহানের সাহসী কুলোয় না। তবে বহুদিনের ঘনিষ্ঠতা এবং ক্রাইম পার্টনার হিসেবে কাজ করার জন্য সে মন থেকে তার স্যারের জন্য প্রে করে। তার স্যারের জীবনে যেন সত্যিকারের ভালোবাসার কেউ একজন আসে, যে কিনা এই নির্দয় পাষাণ হৃদয়হীন মানুষটার হৃদয়ে ভালোবাসার পবিত্র ফুল ফোটাবে। তবে এরিসের মতো একটা সাইকো ও নিষ্ঠুর ব্যক্তির জন্য আদৌ কি পৃথিবীতে কারো জন্ম হয়েছে? ইতালির ক্যালাব্রিয়া শহরের নামকরা এবং অন্যতম শক্তিশালী মাফিয়া গ্যাং অ্যান্ড্রাংঘেটা, যার প্রতিষ্ঠাতা ছিলেন নাহিয়ান আহরার খান, কিন্তু সেই মাফিয়া সংগঠনকে বিগত 6 বছরে সম্পূর্ণ ইতালি সহ সমগ্র বিশ্বে প্রচণ্ড শক্তিশালী করে গড়ে তুলেছে এরিস। বর্তমানে এর সদর দপ্তর স্থাপন করেছে ইটালির মিলান শহরে। এই নতুন দুনিয়া ও জীবনের জন্য নিজের নাম, পরিচয়, পার্সোনালিটি, লুক সবকিছু বহু আগেই পরিবর্তন করে ফেলেছে সে। বর্তমানে ইতালির নাম্বার 1 মাফিয়া সংগঠন তার প্রতিষ্ঠিত অ্যান্ড্রাংঘেটা। অ্যালকোহলের গ্লাস হাতে নিয়ে এরিস 50 তলা বিল্ডিংয়ের 46তম তলায় বারান্দায় গিয়ে দাঁড়ালো। অন্ধকার আকাশের নিচে আলো ঝলমলে মিলান শহরটাকে দু চোখ ভরে অবলোকন করছে সে। বাহিরে মৃদু স্নোফল হচ্ছে, শীতল বাতাস দেহ অন্তরাত্মা কাঁপিয়ে দেয়। কিন্তু এরিস সামান্য এক হুডি আর জিন্স পরে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রয়েছে। তীব্র ঠান্ডায় তার শরীর বরফ শীতল হয়ে আসলেও তার দৃষ্টি এবং মুখভঙ্গি অত্যন্ত নির্জীব। তার সম্পূর্ণ দেহ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে। অ্যালকোহলের গ্লাসে এক চুমুক দিয়ে সম্পূর্ণ ড্রিঙ্কস শেষ করে সেটা শক্ত হাতে চেপে ধরল এরিস। তীব্র হাতের চাপে মুহূর্তে কাচের গ্লাস ভেঙে গিয়ে তার হাতে কাচের টুকরো ঢুকে গেল। সেই সঙ্গে তার চোখ দুটো ভীষণভাবে জ্বলতে জ্বলতে রক্তলাল হয়ে গেল। এরিসের জ্বলতে থাকা হৃদস্পন্দন বেড়ে গেল আরো কয়েক গুণ। রসিত নয়নে অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে তীব্র শ্লেষের সাথে সে বলতে লাগলো, কি ভেবেছো তুমি সেটা মুবাশিরা? এত সহজে তুমি ভুলে যাবে আমি? এত সহজে আমার থেকে নিস্তার পেয়ে যাবে তুমি? তাহলে শুনে রাখো, শুধুমাত্র অর্ধ চোখ কেন, যতদিন পর্যন্ত আমার নিঃশ্বাস চলছে ততদিন পর্যন্ত তোমাকে অবিরত খুঁজে যাব আমি। নাম পরিচয় লুকিয়ে পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন, আমার কাছ থেকে পালিয়ে থাকতে পারবে না তুমি। তোমাকে আমার বাড়ানো জাহান্নামে নিক্ষেপ করিয়ে ছাড়বো আমি। সে জাহান্নামের আগুনে আজীবন জ্বলবে তুমি। আমার হৃদয়ের রক্তক্ষরণ নেত্রপল্লব অস্ত্র হয়ে গড়িয়ে পড়েছে শুধুমাত্র তোমার জন্য মেয়ে। তবে জেনে রাখো, এই অস্ত্র আমাকে কঠোর মানবে পরিণত করে। তুমি আজীবন দগ্ধ করার একটা অস্ত্র মাত্র। অসংখ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের তালে তালে গানটি গাওয়ার সাথে সাথে স্টেজে
দুর্দান্ত ডান্স পারফরমেন্স করে যাচ্ছে সিয়ন জুন এবং তার অন্যান্য রকস্টার সঙ্গীরা। প্রত্যেকের সাথে ইয়ার ওয়ার্ন মাইক্রোফোন অ্যাটাচড করা, ব্ল্যাক টি শার্ট, লেদার জিন্স এবং লেদার জ্যাকেট পরিহিত অবস্থায় সিয়ন জুন সহ বাকিদের গলার সুর এবং প্রতিটি অঙ্গভঙ্গি মুগ্ধ করছে স্টেজের সামনে বসে থাকা তাদের লাখো পাগল ভক্তদের। তাদের উন্মাদনা এবং কোলাহলে কয়েকশো একরের রাতের অন্ধকারের মাঝে কৃত্রিম আলো ঝলমলে বিশাল এরিয়া তুমুল জমজমাট হয়ে উঠেছে। অগণিত মোবাইল ফ্ল্যাশের তীব্র আলোতে অন্ধকার রাত্রি অনেকটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সিয়ন জুন ওরফে ইহান ইয়াফি হায়দার 5 বছর ধরে সাউথ কোরিয়ার বাসিন্দা। নিজের যন্ত্রণাময়ী জীবন থেকে বাঁচতেই হোক কিংবা শুভ্রাকে ভুলে থাকতেই হোক, সে 5 বছর আগে নিজের দেশ, পরিবার, পরিজন ছেড়েছে। এর মাঝের একটা বছর তার অসহনীয় যন্ত্রণায় কেটেছে। 5 বছরে নিজের যোগ্যতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ইহান তার সমসাময়িক দেশি বিদেশি 5 জন বন্ধুদের সহযোগিতায় গড়ে তুলেছে নিজেদের কে পপ ব্র্যান্ড সুইট বাটারফ্লাই, যা সাউথ কোরিয়া সহ পৃথিবীর সুপারহিট পপ ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। এই ব্র্যান্ডের লিডার স্বয়ং সিয়ন জুন। তাদের ব্র্যান্ডের অসংখ্য অ্যালবাম, দলীয় এবং একক গান ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে। এই ব্র্যান্ডের গোড়াপত্তনের সময় থেকে ইহান নিজের নাম, পরিচয়, ব্যক্তিত্ব, ব্যাকগ্রাউন্ড সকল কিছু পরিবর্তন করে ফেলেছে। নিজের পরিবার, পরিজন অর্থাৎ ব্যক্তিগত সকল কিছু সব সময় গোপনীয় রেখে এসেছে সে। পারফরমেন্স শেষ করে সিয়ন জুন সহ সবাই গ্রিন রুমের উদ্দেশ্যে রওনা হতে একটি মেয়ে ফ্যান কোথা থেকে এসে যেন সিয়ন জুনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলে। সিকিউরিটি গার্ডরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইলে সিয়ন জুন তাদেরকে বাধা দিল। সিয়ন জুনের ঘনিষ্ঠ বন্ধু হা জুন ফিসফিস করে তার কানের কাছে এসে কোরিয়ান ভাষায় বলল, মেয়েটা কে রে শিওন? দেখে তো মনে হচ্ছে তোর ফ্যানের থেকে বেশি কিছু। দেখিস আবার প্রেম টেমে জড়িয়ে যাস না কিন্তু। আমাদের ব্র্যান্ড এক্সপার্ট হওয়ার আগ পর্যন্ত এসব কিন্তু নিষিদ্ধ। সিয়ন জুন তাকেও একইভাবে ফিসফিস করে বলল, তুই যেমনটা ভাবছিস এমন কিছুই না। তারপর মেয়েটার দিকে তাকিয়ে বলল, আমার সাথে এসো হাইয়ন। বারবার তোমাকে মানা করেছি না আমার পিছু পিছু আসতে, তারপরও কেন আমার পিছু ছাড়ছো না? আপাতমস্তক কালো হুডি, জিন্সের শরীর এবং মাস্কে নাক মুখ ঢেকে একটি কফি শপে হা ইউনের সাথে বসে কফি খেতে খেতে শীতল কণ্ঠে কথাটা বলল সিয়ন জুন। এই মুহূর্তে তাকে কোনো সাধারণ মানুষ অথবা ফ্যান বেজের কেউ চিনে ফেললে আরেক ঝামেলায় পড়তে হবে। হা ইউন করুণ মুখ করে সিয়ন জুনের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তাও কেন তুমি বুঝবো না? কোরিয়ান ভাষায় দুজনের কথোপকথন চলতে লাগলো। সিয়ন জুনের এই মুহূর্তে প্রচন্ড বিরক্তি লাগছে। কে পপ আইডল হওয়াতে তার এরকম অসংখ্য পাগল মেয়ে ফ্যান আছে, কিন্তু হা ইউন যেন তাদের সকলের থেকে 2 কাঠি উপরে। 3 বছর ধরে তার পিছনে আঠার মতো লেগেছে, কোনোভাবেই ছাড়ার নাম নিচ্ছে না। সিয়ন জুন কঠোর মুখভঙ্গি করে হা ইউনকে আঙ্গুল উঁচিয়ে রুক্ষ কণ্ঠে শাসিয়ে বলল, এরপর থেকে আমার পিছু করা একদম বন্ধ করবে, বুঝেছো? না হলে কিন্তু একদম ভালো হবে না বলে দিলাম। বলে সিয়ন জুন উঠে চলে যেতে নিলেই হা ইউন আচমকা বলে উঠল, তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডকে এখনো ভুলতে পারোনি, তাই না? হা ইউনের হঠাৎ এরকম কথায় থমকে দাঁড়িয়ে গেল সিয়ন জুন। বিস্মিত দৃষ্টিতে হা ইউনের দিকে তাকিয়ে রইল। তার কাছে এসে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কার কথা বলছো তুমি? হা ইউন নির্বিকার চিত্তে বলল, মেয়েটার নাম তো আমি জানি না,
কিন্তু তুমি তোমার দেশের অতীতে একটা মেয়েকে ভীষণ ভালোবাসতে। সে তোমাকে ছেড়ে যাওয়ার পর তুমি অন্য কোনো মেয়ের দিক কখনো তাকাওনি, রিলেশনশিপেও জড়াওনি, ঠিক না? সিয়ন জুন চোখ মুখ শক্ত করে বলল। তুমি আমাকে স্টক করছিলে? হা ইউন হেসে বলল, প্রিয় মানুষের সবকিছু সম্পর্কে জানার দরকার হয়। তুমি গ্লোবাল সুপারস্টার হতে পারো, কিন্তু তুমি আমার কাছে একান্তই স্বপ্নের পুরুষ। বিশেষ করে সিয়নজুন, আমি তোমায় এত ভালোবাসবো যে তুমি ওই মেয়েটাকে একদম ভুলে যাবে। কথাটা শেষ হওয়ার সাথে সাথে ঠাস করে একটা থাপ্পড় পড়লো হা ইউনের গালে। হা ইউন গালে হাত দিয়ে বিস্ফোরিত দৃষ্টিতে সিয়ন জুনের দিকে তাকিয়ে রইল। সিয়ন জুন দাঁতে দাঁত চেপে কঠিন স্বরে বলল, কাউকে ভালোবাসতাম না আমি, আর না কাউকে ভালোবাসি। নেক্সট টাইম আমার সামনে এসব ফালতু কথাবার্তা বললে এর থেকেও খারাপ অবস্থা করে ছাড়বো তোমার, মাইন্ড ইট। সিয়ন জুন আবারও চলে যেতে নিলে হা ইউন কান্না বিজড়িত কণ্ঠে কিছুটা চিৎকার করে বলে উঠল, তুমি একটা মেয়ের গায়ে হাত তুলেছ, এটা আমি পাবলিকলি রিভিউ করে দিলে তোমার ক্যারিয়ারের কি অবস্থা হবে ভাবতে পারছো? সিয়ন জুন পেছন ঘুরে তাকিয়ে বাঁকা হেসে বিদ্রুপাত্মক কণ্ঠে বলল, তোমার যা ইচ্ছে সেটাই করো, আই ডোন্ট কেয়ার। এই নিউজ রিভিল করার আগে কেন এমন ঘটনা ঘটলো কাইন্ডলি সেটাও প্রকাশ করো নিজ দায়িত্বে, না হলে প্রকাশ করার জন্য আমি তো আছি। বলে সিয়ন জুন আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে গটগট পায়ে বাহিরে বেরিয়ে গেল। হা ইউন স্তব্ধ হয়ে সেখানে পাথরের মতো বসে রইল। আকাশের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইহান। শীতল বাতাসে তার ঘাড় অবধি লম্বা সিল্কি চুলগুলো উঠছে। দৃষ্টির জোড়া শুষ্ক হলেও ভেতরে তীব্র কষ্টের বান হৃদয়ে জলোচ্ছ্বাসের মতো আছড়ে পড়ছে। পরনের ওভারসাইজ টি শার্ট আর 3/4 জিন্স, প্যান্টের পকেটে 2 হাত গুজে সে ভেজা কণ্ঠে আপন মনে বলতে লাগলো, তোকে ভালোবাসা কি তবে আমার ভুল ছিল শুভ্রা? আমাকে দেওয়া কথা তুই কি করে ভাঙতে পারলি? কি করে পারলি আমায় ছেড়ে অজানায় হারিয়ে যেতে? তোকে কি আদৌ ভুলতে পেরেছি আমি? নাকি ভুলে গিয়েও মনের মণিকোঠায় সযত্নে আগলে রেখেছি? আমার মন আমার প্রশ্নের উত্তর দেয় না রে। ইতালির ভেনিস শহরে একটি স্বনামধন্য আর্ট গ্যালারিতে আর্ট এক্সিবিশন 2025 অনুষ্ঠিত হচ্ছে। ইতালির নামি দামি সব চিত্রশিল্পীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে সেখানে। এত এত জ্ঞানী গুণী মানুষের আঁকা চিত্রকর্মের মাঝে তাশার কাঁচা হাতের আঁকা একটি চিত্রকর্ম সেখানে ঠাঁই পেয়েছে, যেখানে প্রাকৃতিক অভয়ারণ্যে 2জন প্রাণবন্ত হাসি খুশি তরুণ তরুণীর সাইকেলে করে ঘুরে বেড়ানোর ছবি আঁকা হয়েছে। ছবিটি বেশ সাধারণ, কিন্তু নিখুঁত আঁকিবুকি এবং নিপুণ হাতের দক্ষতায় রং তুলির আঁচড়ে ছবিটি ফুটিয়ে তোলার কারণে সেটা বেশ অনবদ্য হয়ে উঠেছে, যার ফলে পেইন্টিংটি নজর কেড়েছে আর্ট গ্যালারিতে উপস্থিত সকল ক্রেতাদের এবং দর্শনার্থীদের। যাচাই বাছাই করতে করতে একসময় 30,000 ইউরো দিয়ে সবচেয়ে বেশি দামে সেটি কিনে নিয়েছেন ইতালির একজন ধনাঢ্য ব্যক্তি। নিজের প্রথম আঁকা পেইন্টিংয়ের এত সুনাম এবং মূল্য দেখে খুশিতে গদগদ হয়ে গেল তাশা। সে এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিল যে তার পাশে থাকা রায়ানকে উচ্ছ্বাসিত হয়ে জড়িয়ে ধরল। পরক্ষণেই নিজের ভুল বুঝতে পেরে অপ্রস্তুত হয়ে দূরে সরে গেল। মনে মনে নিজেকে ধিক্কার দিল। শুভ্র, কিভাবে তুই ওই ইহান ভাইয়াকে ছাড়া অন্য একজন পুরুষকে জড়িয়ে ধরতে পারলি? তুই তো শুধুমাত্র তোর ইহান ভাইয়াকেই এভাবে খুশিতে জড়িয়ে ধরতি। কিন্তু রায়ানের কাছে তাশার এভাবে জড়িয়ে ধরাটা একদম অন্যরকম অনুভূতিদায়ক ছিল। সে তো তাশাকে মনে মনে কবে থেকেই পছন্দ করে। তার ওপর তাশার এরকম কাছ থেকে স্পর্শ তাকে আরো উন্মাদ করে দেয় তার প্রতি। রায়ান গলা খাকারি দিয়ে তাশার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে বলে উঠল, কংগ্রাচুলেশন তাশা। তাশা সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ রায়ান ভাইয়া। চলো আজকে তোমাকে টিপ দিই। কিন্তু কেন? এই যে আজকে তোমার পেন্টিং এত সফলভাবে অদৃশ্য হলো, ভালো দামে বিক্রি হলো, এই জন্যে
তোমার ভবিষ্যৎ শুভ কামানোর জন্য এইটুকু তো আমি করতেই পারি। কিন্তু সেই হিসেবে ট্রিট তো আমার দেওয়ার কথা, তুমি কেন দিবে? ওই এক কথায় আমাদের দুজনের মধ্যে একজন দিলেই হলো। একই কথা কিভাবে হলো? উফ রাসা, তুমি অনেক কথা বলো, চলো তো এবার